তারানাথ তান্ত্রিক ও কাপালিক কপটানন্দ। আজকের গল্প। তোমাকে বলেছিলাম আমার সাথে পালিয়ে যেতে, কিন্তু তুমি তোমার পরিবারকে কষ্ট দিতে চাওনি, তাই কুমারকে বিয়ে করলে। কিন্তু কুমার ধরে ফেললো সব, তাই ওকে তিলে তিলে মৃত্যুর শয্যায় ফেলে রাখলাম। এবার অমাবস্যা যক্ষিণী পুজো করে সেই পিশাচ সিদ্ধ হব যা এতদিন হতে পারিনি। এবার সব খেলা বদলে দেবে এই কপটানন্দ। তান্ত্রিক ও কাপালিক কপটানন্দ। গল্প শুরু করার আগে ছোট্ট দুটো রিকোয়েস্ট। সেটা হচ্ছে, আমাদের গল্প যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থেকো। তোমার জন্য এটা ফ্রি হলেও আমরা এতে দারুণ মোটিভেট হই। এবং সেকেন্ড যে রিকোয়েস্ট সেটা হচ্ছে, যদি এখন অবধি তুমি ইয়ারফোনটা কানেক্ট করে না থাকো তাহলে প্লিজ কানেক্ট করে নাও, তাহলে আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারবে আজকের গল্পে। সেদিন ছিল বর্ষণ মুখর বিকেল। কিশোরী আর আমি তাসের আড্ডার পরিকল্পনা করেছিলাম, কিন্তু কিশোরী বলল, চলো যাই তারানাথের আড্ডায়, তাসের থেকেও ভালো হলো গল্প। তারানাথের বাড়ি যাওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। না হলে কিশোরীর বকবক থামার কোনো লক্ষণ দেখা যাবে না। অগত্যা তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বর্ষণ মুখর সন্ধ্যাভোজন হিসেবে ঠোঙা ভরা তেলে ভাজা আর 2 কিলো রাবড়ি নিলাম। তারানাথের রাবড়ি বড় পছন্দের। তারানাথের বাড়ির কাছে গিয়ে দেখলাম একটা ঘোড়ার ফিটন গাড়ি দাঁড়িয়ে। কিশোরী আর আমি দরজার ভেতর প্রবেশমাত্রই দেখি একজন বাবু মতন লোক আর একজন ভৃত্যগোছের লোক আমাদের পাশ কাটিয়ে চলে গেল। কিশোরী বলল, তারানাথের ভাগ্য ভালো, এত বর্ষার দিনেও। বলতে বলতেই আমরা তারানাথের ঘরে প্রবেশ করলাম। দেখি তারানাথ জানলার ওপারে বৃষ্টি দেখছে। পায়ের শব্দ পেয়ে কৌতূহলী চোখ ফিরিয়ে তারানাথ দেখে আমরা চলে এসেছি। আমি আর কিশোরী বসতেই তারানাথ বলল, তোমাদের কথাই ভাবছিলাম, ভালোই হলো এসেছো। কেন? এই বর্ষাতে একা একা ভালো লাগে না। আমি বললাম, কেউ এসেছিল তো। মুখের কথা কেড়ে নিল তারানাথ। বলল, রায়বাড়ির নায়েব প্রতি বছর ভেট পাঠায় রায়মশাই। বলতে বলতেই আমার হাতে তেলে ভাজার দিকে নজর গেল তার। চারিকে ডাক দিল সে। চারি, এগুলো নিয়ে যা। বলে খাটের একপাশে বসলো আরাম করে। চারি আসতেই তাকে বলল, জল খাবার দিয়ে যা, আর কড়া করে একটু চা বানিয়ে নিয়ে আয় তো। তারপর কিশোরী আর আমার মুখের দিকে চেয়ে বলল, নরমেধ যজ্ঞের কথা শুনেছ? ওই তো আগে ঠ্যাঙারে, মানে ওই ডাকাত দল বলি দিত মানুষকে ধরে। না হে, এটা আলাদা। এমন সময় চারি এসে আমাদের হাতে প্লেট ধরিয়ে গেল। খেতে খেতেই আমি বললাম, তবে ওটা কি? তারানাথ বলল, আগে খেয়ে নাও। আমাদের খাওয়া শেষ হতেই চারি চা নিয়ে এলো। চায়ে এক আরামদায়ক চুমুক দিয়ে তারানাথ বলল, তখন আমার ঘুরে বেড়ানোর নেশা ফের জেগে উঠেছে। এদিক ওদিক ঘুরে সাধু সঙ্গ করছি। এমন সময় পড়লাম এক অঘরী বাবার হাতে। প্রথম দর্শনে দেখি বিশাল তার চেহারা, দশাশই চেহারার সাথে তেমনই বাজ খাই স্বর। তবুও এক অদ্ভুত আকর্ষণ ছিল তার। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম তার দিকে। বস বেটা, জয় শিব শম্ভু বলে ধুনির আঁচটা বাড়িয়ে দিলেন। বললেন, কাহা জানা হ্যায়, কোথায় যাবি বেটা? বললাম, সাধু সঙ্গ করতে বেরিয়েছি। বললেন, বহুত খুব বেটা, কিন্তু তুই আমার কাছে থাক, তোকে কিছু শিখিয়ে যাই। গাত্র বন্ধন তো জেনেছিস,
আরো অনেক কিছুই জানা বাকি। বুঝলাম যে উনি সব জানেন। বললেন, বেটা, তোর বিপদ আছে, সে বিপদ থেকে কিভাবে তুই উদ্ধার হবি সেটা তোকে শিখতে হবে। শেখাবো আমি, তোর দরকার আছে। সাধু বাবার সঙ্গেই থেকে গেলাম। উনিও কাজ শেখাতে লাগলেন। ধীরে ধীরে বুঝলাম ইনি অতি উচ্চমানের সাধু। তিনি সব সাধনা করতেন, বিড়ালের মল ভক্ষণ করতেন। মাসখানেক পর উনি বললেন, তোকে যা শেখানোর শেখালাম, এবার আমি যাই। বুঝলাম আমার শিক্ষা শেষ। পায়ে হাত দিয়ে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরে বললেন, তুই ভয় পাবি না বেটা, যাই হোক তাতে স্বয়ং মহাদেব তোকে রক্ষা করবেন। পরের দিন সকাল হতেই দেখি সন্ন্যাসী কোথাও নেই। বুঝলাম বাবা অন্তর্ধান করেছেন। মনটা খারাপ হলো খুব। সন্ন্যাসীর সঙ্গ বড়ই মধুর। সে যাই হোক, এবার ওদিক থেকে বাড়ির পথ ধরলাম। বাড়িতে ফিরলাম, তখন দু একজন আসে, ছোটখাটো কাজ, তাই তেমন কিছু করার নেই, রোজগারটুকু হয়। এমন করেই দিন কাটছে। এমন সময় এক পত্রবাহক পত্র নিয়ে হাজির। সেই পত্র পড়ে বুঝলাম যে অবস্থা খুবই খারাপ, তাই সত্বর যাব বলে আমি জানালাম। এতক্ষণ কিশোরী চুপ ছিল। বলল, তা আপনি ওই বিপুল আকৃতি সন্ন্যাসীর কাছে কি শিখলেন বললেন না? সময় আসুক বলছি, আগে থেকেই জানতে চেও না। আমি বললাম, কিশোরী চুপ করো তো। তারানাথ বলল, আর এক কাপ চা হোক। বলেই চারিমা চারিমা বলে ডাকতেই চারি এলো। আসতেই বলল, ভালো করে চা করে নিয়ে আনতো মা। আর একটু কড়া করে চারিমা। চারি চলে যেতেই তারানাথ বলল, এইবার বলি বাকি ঘটনাটা। তারানাথ এ কথা বলতে বলতেই এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে এলো। তারানাথ হ্যারিকেনের শিখা বাড়িয়ে শুরু করলো। রেলগাড়িতে করে বর্ধমান গিয়ে সেখান থেকেই কোয়াটার রাস্তায় মাইল 10 গিয়ে রঘুনাথপুর। সেইখান থেকে আরো মাইল 4 হাঁটলে পাঁচমারি বলে একটা গ্রাম আছে, সেইখানেই যেতে হবে। পত্র মারফত সেই নির্দেশ দিয়েছেন ছোট রায় সাহেব। হাওড়া থেকে বর্ধমান যাওয়ার রেলগাড়িতে চড়ে বসলাম। সেখান থেকে ঘোড়া বা গরুর গাড়িতে যেতে হয় সেখানে। বর্ধমান অবধি চলে গেলাম, তারপরেই পড়লাম বিপদে। না কোনো ঘোড়ার ফিটন, না কোনো গরুর গাড়ি। অগত্যা ইষ্ট নাম জপ করে চললাম পথে। তখন ভরা আষাঢ় মাস। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি আর মেঘের ক্রমাগত গর্জনের মধ্যে স্পষ্ট হচ্ছিল যে রাস্তার অবস্থা বিশেষ সুবিধা নয়। তবুও রাস্তার পাশে এক দোকানিকে জিজ্ঞেস করে জানলাম আর গাড়ি পাওয়ার সম্ভাবনা নেই। তাকে থাকার জায়গা জিজ্ঞেস করলাম। সে বলল কিছু দূরে একটা মন্দির আছে সিংহ বাহিনীর, সেখানেই দেখতে বলল। অগত্যায় ইষ্ট নাম জপ করে চললাম পুনরায়। কিছু দূর গিয়ে এক পাশে একটা ক্ষীণ আলোর আভা লক্ষ্য করলাম। সেইটাই লক্ষ্য করে এগোতে থাকলাম। এইবার মেঘ ভেঙে বৃষ্টি নামল। তাড়াতাড়ি কোনো রকমে গিয়ে দেখলাম এক মন্দির। নবীন অবস্থায় যে অসম্ভব সুন্দর ছিল তাই বিদ্যুতের আলোতেই বুঝলাম। এ ওখানে? ডাক শুনে বুঝলাম কেউ আছে এখনো পর্যন্ত। অবশ্য যা বৃষ্টি। আমি সাড়া দিলাম। ব্রাহ্মণ। হাতে প্রদীপ নিয়ে এক বৃদ্ধ পুরোহিত এগিয়ে এলেন। বললাম, একটু আশ্রয় হবে? হবে। মায়ের কাছে সকল সন্তানই সমান। বলে বৃদ্ধ পুরোহিতটি বললেন, ভেতরে এসো, মাতৃমূর্তি দর্শন করো। গেলাম মূল গর্ভগৃহে। গিয়ে দেখি অপূর্ব সুন্দর বিগ্রহ, মা সিংহ বাহিনী অষ্টাদশ ভুজা। প্রণাম করতেই পুরোহিত বললেন,
কত সুন্দর দেখেছো, মাতৃমূর্তি তাই না? এমনিতেই পুজো নম নম করা হয়, এখন আবার বলে দীর্ঘশ্বাস বের করলেন। এখন আবার কি পুরোহিত মশাই? মায়ের পুজো হবে না আর। রায়মশাই যে কি নিয়ে এলেন। তা তুমি কোথায় যাবে বাবা? বললাম, রঘুনাথপুরের পাঁচমারি গ্রামে। বৃদ্ধ পুরোহিত চমকে উঠলেন, বললেন, কেন বাবা, ওখানে কেন? ওখানে কি কাজ তোমার? পুরোহিতের চমকে ওঠা মুখের দিকে তাকিয়ে বললাম, আমায় পত্র মারফত খবর দিয়েছেন ছোট রায় সাহেব, ওনার পত্র পেয়ে এসেছি। শুনে পুরোহিত মশাই বললেন, কত সুন্দর দেখেছো এই মন্দির। এটাই হলো পাঁচমারির রায়বাড়ির মন্দির। রায়বাড়ির মন্দির শুনে বললাম, অবস্থা মনে হচ্ছে পরন্ত। মুখের কথা শেষ হতে না হতেই পুরোহিত বললেন, না, ছিল না, পরন্ত করা হয়েছে। ঘটনার ইতিবৃত্ত শোনার জন্য আমি বললাম, কি হয়েছিল বলবেন? কি বলবো বলো। রায়মশাইয়ের প্রপিতামহ তৈরি করেছিলেন এই মন্দির। তখন তাদের উঁচু অবস্থা। রায়মশাই বড় শান্ত ও সাত্ত্বিক মানুষ। তার বড় পছন্দের নাতি ছিল কুমার সংগ্রাম, ছোট রায় সাহেবের একমাত্র সুযোগ্য পুত্র। আজ বছর খানেক হলো সে বড় অসুস্থ। বললাম, এই বিষয়ে কিছু জানেন? পুরোহিত বললেন, না, জানলে তো আমার ভালোই হতো। বছর খানেক আগেও সব কিছু ঠিকই ছিল, কিন্তু যেদিন থেকে ওই কুসুমপুরের জমিদারের মেয়ের সঙ্গে কুমার সাহেবের বিবাহ হয়, তারপরেই এদিকে ওই দেশে যেন মড়ক লেগেই আছে। কারো গরু যায়, কারো ছাগল। কি করে মরে জানি না, কিন্তু রক্ত শূন্য অবস্থায় পাওয়া যায়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু কত দূরের পথ? বলতে বিশাল এক বাজ পড়ল। পুরোহিত মশাই আমার হাত দুটো চেপে বললেন, আমার ওই মেয়েটিকে সন্দেহ হয়, তুমি দেখো তো বাবা। আমি বললাম, আমি আগে রোগীকে দেখি, তারপর না হয় পথ্য দেব। আমি দেখলাম বৃদ্ধ পুরোহিত নমস্কার করলেন, বললেন, এত লোক এলো গেল, কেউ ভালো করতে পারে নাই। তুমি এসেছো, তুমি শেষ আশা। বললাম, আমি চেষ্টার ত্রুটি রাখব না। রাত বাড়লে পুরোহিত মশাই আমায় দুধ চিঁড়ে দিয়ে ফলার করালেন। ফলার শেষ হতেই তিনি বললেন, রাতটা মন্দিরেই কাটাও। বলেই তিনি আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকাল হতেই আমি পুরোহিত মশাইয়ের কাছে বিদায় নিয়ে পাঁচমারির পথ ধরলাম। অবশেষে বিকালে পাঁচমারিতে প্রবেশ মাত্রই কান্নার শব্দ ভেসে এলো। ছাগলটাকে দেখেছ? এক বৃদ্ধ তার মৃত ছাগল ধরে কেঁদে চলেছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? জানা গেল গতকাল থেকেই নিখোঁজ ছিল, আজ পাওয়া যায় মৃত অবস্থায়। দেখলাম মৃত ছাগলের শরীর রক্ত শূন্য। আর কিছু দূরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি দীর্ঘকায়, দুই চোখ যেন জল জল করছে, লম্বা কাঁচা পাকা দাড়ি, হাত দুটো শীর্ণ শিরাবহুল। মোটেও বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব নয়। আমি তাকে দেখেই চোখ সরিয়ে রায়বাড়ির পথ ধরলাম। সন্ধ্যার পর রায়বাড়িতে প্রবেশ করলাম। বাহির মহলে সংবাদ দেওয়া মাত্রই ছোট রায় সাহেব বেরিয়ে এলেন। নমস্কার, আমার নাম বীরেন্দ্র প্রতাপ রায় চৌধুরী। আমার একমাত্র সুযোগ্য পুত্র সংগ্রাম প্রতাপ আজ বছরখানেক অসুস্থ। আমি বললাম, শুনেছিলাম কিছু। তিনি বললেন, আসুন
আপনি ভেতরে আসুন। বাহির মহলে বসতেই সন্ধ্যার জল খাবার এলো, লুচি তরকারি আর মিষ্টি। গতকালের প্রায় অভুক্ত চোখের সামনে এত আয়োজন দেখে পেটের খিদে যেন জেগে উঠল। খেতে খেতেই আর চোখে তাকিয়ে দেখি সেই দীর্ঘকায় লোকটি। ছোট রায় সাহেব বললেন, ইনি একজন তান্ত্রিক, আমার বৌমার গুরুদেব। এবার ধীরে ধীরে তান্ত্রিকটি এগিয়ে এসে বলল, আমি কালী কপটানন্দ, আমি এ বাড়ির পুত্রবধূর গুরু। ওর স্বামী অসুস্থ, তাই এলাম। বললাম, নমস্কার, অধমের নাম তারানাথ। তান্ত্রিক? বললাম, না তা নয়, আমি শান্তি সস্তায়নের জন্য এসেছি। কালী কপটানন্দ কিছুই বললেন না, শুধুমাত্র তাকিয়ে রইল। আমার ওই দৃশ্য দেখার পর থেকেই মনে ডাক ডাকতে লাগলো। খাওয়া শেষ হতেই বীরেন্দ্র প্রতাপ বললেন, চলুন এবার কুমারের ঘরে যাই। পাথরের সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই বীরেন্দ্র প্রতাপ বললেন, বছর খানেক আগেও সবকিছুই ঠিক ছিল। কুমারের সঙ্গে কুশপুরে জমিদারের মেয়ের বিয়ের কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কুমারের মেয়েটিকে পছন্দ হয়েছিল, তাই রাজি হলাম। না হলেই ভালো হতো। তার মধ্যেই ওই গুরু এসে হাজির হলো। মেয়েটিকে খুব বয়া মনে হয়নি কখনো। সিঁড়ি শেষ হতেই লম্বা শ্বেত পাথরের চক মেলানো বারান্দার শেষ প্রান্তে কুমারের ঘর। বিশাল সেই ঘরে প্রবেশ করলাম। সমগ্র ঘরে নামি দামি আসবাবপত্র সাজানো আছে, কিন্তু শ্রীহীন যেন সবকিছু। ঘরের মধ্যেই এক শাল কাঠের কাজ করা বিশাল পালঙ্কের মধ্যে কুমার সংগ্রাম প্রতাপ ঘুমিয়ে আছে। দেখলাম সমগ্র মুখ জুড়ে এক কালো রঙের ছায়া যেন ঘিরে আছে। বীরেন্দ্র প্রতাপ ডাকলেন, কুমার। কুমারের কোনো চেতনা এলো না, যেন অক্লান্ত শরীরে ঘুম নেমে এসেছে, যা যেন ভাঙার নয়। কুমারের চোখটা টেনে ধরলাম, দেখলাম মনির মধ্যে শূন্যতার ছায়া, কোনো কিছুর বশীভূত যেন। বীরেন্দ্র প্রতাপ আবার ডাকলেন, কুমার। কে? বাবা, তুমি তুমি এসেছ? আমি কি আর ভালো হব না গো বাবা? আমি কি আর ভালো হব না? বললাম, তুমি অবশ্যই ভালো হবে কুমার। কুমার ধীরে ধীরে তাকালো আমার দিকে। ধক করে যেন কিসের জ্বলন্ত ছায়া পড়ল চোখে। বুঝলাম রোগ বড়ই জটিল, সময় লাগার কথা। বললাম, চলুন এবার আপনার সাথে কথা বলবো আর আপনার পুত্রবধূর সঙ্গে আলাপ করব। পাশের এক ঘরে নিয়ে এলেন। এই ঘরটি কুমারের পড়ার ঘর হিসাবে ব্যবহৃত হতো, এখন বসার ঘর হিসাবে ব্যবহার হয়। বীরেন্দ্র প্রতাপ একটা আরাম কেদারায় বসে আমাকেও বসতে বললেন। আমি একটা সাধারণ চেয়ারে বসে বললাম, সব বলবেন, যা যা জানেন সমস্ত কিছুই। বীরেন্দ্র প্রতাপ চোখ বন্ধ করে কিছুক্ষণ পর বললেন, বছর দেড়েক আগের কথা। কুমারের তখন শিকারের শখ। এখানকার জঙ্গলে ছোটখাটো শিকারের জন্য ঘুরে বেড়াতো। একদিন এমন এক সদ্য দুপুরে কুমার শিকারে বেরিয়েছে। হঠাৎই বাড়ি ফিরে এলো, দুই চোখের যেন উদাসী ভাব। আমার স্ত্রী প্রথমে বুঝেছিলেন। প্রথম প্রথম ঠিকঠাক খাবার খেত না, উদাস হয়ে ঘুরে বেড়াতো। এইখানেই নায়েবের ছেলের সাথে বন্ধুত্ব ছিল, একসাথে ঘুরে বেড়াতো, কিন্তু তার সাথেও আর বেড়াতো না, একলা বসতো। আর শেষকালে আমার স্ত্রীর মুখে সব শুনে ডাকলাম কুমারকে। বলল বিয়ে করতে চাই কুশপুরের জমিদারের মেয়েকে। আমি অবাক, বললাম, ওর মেয়েকে কোথায় দেখলি? বলল, কুশপুরের জঙ্গলে। কি করছিল না ঘুরে বেড়াচ্ছিল। আমার শুনে বিশেষত সুবিধার মনে হয়নি।
সমস্ত মেয়ে জঙ্গলে ঘুরে কেন? যাই হোক, আমি ঘটক পাঠালাম। জমিদার বাবু দিন বললেন, গেলাম দেখতে মেয়ে। আমার সাথেই কুমার আর নায়েব বসায় গেলেন। মেয়ে মোটামুটি সুন্দর, কিন্তু চপল স্বভাব। স্বভাবতই আমার কুমার শান্ত, তাই আমার তেমন পছন্দ হয়নি। কিন্তু কুমার সংগ্রাম প্রতাপ বলে বসলো সে একেই বিবাহ করবে। আমি অবাক, জমিদার বাবু অবাক। বললেন মেয়ের সম্মতি লাগবে। মেয়েকে জিজ্ঞাসা করলেন, সেও রাজি। খুব তাড়াতাড়ি সমস্ত বিবাহ কার্য সম্পন্ন হল। অষ্টমঙ্গলার পরে কুমার একাই ফিরল, কিন্তু বৌমা ফিরলে না। শুনলাম জমিদার বাবু মেয়েকে পরে পাঠাবেন। বৌমা মাসখানেক পর এক সকালে এলো। তার দিন তিনেক পরে এই গরু এসে হাজির। এরপর কুমার একদিন শিকারে গেল, ফিরে এলো ধুম জ্বর নিয়ে। তারপর থেকেই এ অবস্থা। বলে এক দীর্ঘশ্বাস বের করলেন। আমি কিছু বললাম না। একটু পরে বীরেন্দ্র প্রতাপ বললেন, বৌমার সাথে আলাপ করিয়ে দেব, দাঁড়া ডাকি তাকে। ওই কে আছিস? এদিকে একবার শোন। বীরেন্দ্র প্রতাপের হাঁক শুনে চাকর গোছের একজন এলো, বলল, ডাকছেন হুজুর? হ্যাঁ ডাকছি, বৌমাকে ডাকো। ঠিক আছে হুজুর। বলে চলে গেল। একটু বাদে একটি অল্প বয়সী মেয়ে ঘরে প্রবেশ মাত্রই যেন শূন্যতার সৃষ্টি হলো। বললাম, তোমার নাম কি মা? বললে, আমার নাম খুকুমণি। বলেই বলল, আমার কাজ আছে, আমি যাই, ক্ষমা করবেন। বলে প্রণাম না করেই বেরিয়ে গেল। বীরেন্দ্র প্রতাপ পর্যন্ত অবাক হলেন। বললেন, ক্ষমা করে দেবেন। আমি বললাম, ঠিক আছে। বলে তারানাথ পাসিং শো থেকে একটা সিগারেট নিয়ে তা জ্বালিয়ে সুকঠান দিয়ে বলল, সেদিন দুপুরে খাবারের আয়োজন করেছিল প্রচুর। সরু সুগন্ধি চালের ভাত, মাছের মাথা দিয়ে ডাল ভাজা আর আলু ফুলকপির তরকারি। কি বলবো, যথেষ্ট ছিল আয়োজন। খাওয়া শেষ করে আঁচাচ্ছি, এমন সময় দেখি সেই কালী কপটানন্দ বাড়ির মধ্যে ঢুকেই বীরেন্দ্র প্রতাপের দিকে বলল, বলছি এ আশা ছাড়ুন। বলে চলে যেতেই বীরেন্দ্র প্রতাপ বললেন, দেখলেন? বললাম, দেখলুম। আমি বিশ্রামের অনুমতি চাইতে বীরেন্দ্র প্রতাপ দোতলার প্রথম ঘরটিতে নিয়ে এলেন। আমি সেই দুধ সাদা বিছানার উপর বসে এপাশ ওপাশ করছি, এমন সময় মনে হলো দরজায় কার ছায়া সরে গেল। বিশ্রাম মাথায় উঠল। জানালায় দাঁড়িয়ে আকাশের কালো মেঘের আনাগোনা দেখছিলাম, এমন সময় খুকুমণি বাড়ির পিছনের দিক দিয়ে বেরিয়ে গেল। কোথায় গেল ভাবতেই দেখি কালী কপটানন্দ ওই জঙ্গলে পিছন পিছন গেল। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, এমন সময় মুষলধারে বৃষ্টি এলো। তাই জঙ্গলের ভিতর থেকে কালী কপটানন্দ বেরিয়ে আসার সাথে সাথে খুকুমণিও বেরিয়ে এলো। আমি জানালাটা বন্ধ করে দিলাম বৃষ্টির ছাঁট থেকে বাঁচার জন্য। আমি জানালা বন্ধ করে দিয়ে ভেতরে চলে এলাম। এখন ঘর অন্ধকার। বিছানায় বসে ভাবছি কি করা যায়। এমন অবস্থায় ভাবতে ভাবতেই কুমারের মা অর্থাৎ বীরেন্দ্র প্রতাপের স্ত্রী এসে হাজির হলেন। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে আসার অনুমতি চাইলেন। আমি অনুমতি দিলাম। ঘরে এসে বললেন আমি যেন তার পুত্রবধূকে ঘর থেকে বার করে দিই। আমি বললাম, তার পুত্রবধূর সম্পর্কে কি অভিযোগ আছে? তিনি বললেন যে যবে থেকে তার পুত্রবধূ বাড়িতে এসেছে তবে থেকেই তার ছেলে এত অসুস্থ হয়ে পড়েছে। আমি বললাম, ঠিক কবে থেকে বলুন? তিনি বললেন, অষ্টমঙ্গলার পরে যখন তার পুত্রবধূ বাড়ি ফিরে এলো তার পরের দিন থেকেই দুপুরবেলা খেতে বসার সময় তার ছেলের প্রচণ্ড জ্বর আসে।
সেই মুহূর্তে তার ছেলে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর থেকেই তার ছেলে আর বিছানা ছেড়ে ওঠেনি। এরপর কিছুদিন বাদে পুত্রবধূর গুরুদেব কালী কপটানন্দ এসে হাজির হয়, আর তার ছেলে বিছানা ছেড়ে উঠতেই পারে না। এই বলে তিনি খুব কাঁদতে লাগলেন। এমন সময় বীরেন্দ্র প্রতাপ এসে হাজির হলেন। তিনি তার স্ত্রীকে সামলাতে বললেন, আর আমায় বললেন তার স্ত্রীকে সান্ত্বনা দিতে। আমি বললাম, মা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কথা কতটা দিতে পারবো জানি না, কিন্তু শেষ অবধি চেষ্টা করে যাব। বীরেন্দ্র প্রতাপ তার স্ত্রীকে নিয়ে আমার কাছে বিদায় নিলেন, আর আমি বিছানায় বসে বসে ভাবতে লাগলাম কি করা যায়। এমন সময় বাইরে করাত করে বাজ পড়ল, আর সেই বাজের আওয়াজে মনে হলো কেউ ঘুঙুর পরে বারান্দায় উঠে আসছে। বুঝলাম এ আর কেউ নয়, খুকুমণি, এই বাড়ির পুত্রবধূ। বর্ষাকাল, ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন সময় বীরেন্দ্র প্রতাপ একজন চাকরের সাথে দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকলেন, মহাশয়, আসবো? আমি বললাম, হ্যাঁ, আসুন। ঘরে প্রবেশ করে চাকরকে বললেন বাতি দিয়ে জ্বালিয়ে ফেলতে বাকি বাতিগুলো। চাকরটি তার হাতের বাতি দিয়ে বাকি বাতিগুলো জ্বালিয়ে দিল। বীরেন্দ্র প্রতাপ আমার সামনের কেদারায় বসে বললেন, বৌমাকে কেমন দেখলেন? আমি বললাম, মেয়েটির চরিত্র কেমন আপনার মনে হয়? বীরেন্দ্র প্রতাপ বললেন, আমার কেমন সন্দেহ হয়। মনে হয় আমি কুমারের বিয়ে দিয়ে ভুল করেছি। আমার উচিত ছিল মেয়েটির চরিত্র সম্পর্কে খোঁজ নেওয়া, কিন্তু কুমারের জেদের কাছে হার মানতে হয়েছিল। আমি বললাম, কুমারের কখনো সন্দেহ হয়েছে? বীরেন্দ্র প্রতাপ বললেন, আমি জানি না এই ব্যাপারে কিছু। বীরেন্দ্র প্রতাপ এ কথা সে কথা বলে বললেন, এবার আমি উঠি, বুঝলেন? আমি বললাম, ঠিক আছে, আমি কুমারের সাথে দেখা করব, কিছু কথা বলবো। ঠিক আছে, চলুন। আমি কুমারের ঘরের দিকে ফের এগোলাম। কুমারের ঘর থেকে একটা হালকা আলো বাইরে এসে পড়েছে। সেই আলোর রেখা ধরে একটা দীর্ঘকায় ব্যক্তির ছায়া ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। দেখি সেই ব্যক্তি কালী কপটানন্দ। বীরেন্দ্র প্রতাপ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, সে কি করছে এখানে? উত্তরে কপটানন্দ বলল, সে কুমারকে দেখতে এসেছে। তার মাথায় হাত বুলিয়ে মন্ত্র জপ করে তাকে সুস্থ করার চেষ্টা করছে। বীরেন্দ্র প্রতাপ ওনাকে কিছু করতে বারণ করলেন। কপটানন্দ একবার জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে হাসল। তারপর রায় সাহেবের মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তবে তাই হোক। আমি সেই জ্বলন্ত চোখের দৃষ্টি এড়িয়ে বললাম, আপনি এতদিন কি বুঝলেন কপটানন্দ? কতিক ভালো নয়। আমি আর কিছু বললাম না। এরপরে আমরা কুমারের ঘরে গেলাম। দেখি কুমার বিছানায় অচেতন ভাবে ঘুমাচ্ছে। বীরেন্দ্র প্রতাপ কুমারকে ডাকলেন, কুমার, ও কুমার, ঘুম থেকে ওঠো বাবা। অনেক ডাকার পর যেন মৃত্যু কবর থেকে সাড়া দিল। কি হয়েছে বাবা? আমি বললাম, তোমার চোখ দুটো একবার মেলো তো কুমার। অতি কষ্টে চোখ মেলল। আমি দেখি কুমারের চোখ দুটো যেন মৃত্যু প্রতীক্ষিত যাত্রীর চোখ। আমি কিছু আর বললাম না। সেইবারের মতো ঘর থেকে বেরিয়ে গেলাম। কুমারের ঘর থেকে বেরিয়ে বীরেন্দ্র বাবু বললেন, যে রাতের খাওয়ার জন্য আয়োজন করছে। আমি বললাম, ঠিক আছে। এরপর বীরেন্দ্র প্রতাপ চলে গেলেন। আমি আমার ঘরের দিকে এগোচ্ছি, এমন সময় দেখি কালী কপটানন্দ এগিয়ে আসছে। ওর মুখে লাল দাগ। আমি কিছু বললাম না। ধীরে ধীরে ওর পাশ থেকে এগিয়ে গেলাম। মনে সন্দেহ বেড়ে উঠল। রাত বাড়তেই বীরেন্দ্র প্রতাপের চাকর এসে বলল যে খাবার তৈরি। আমি বললাম, ঠিক আছে চলো।
এরপরে সে চলে গেল। আমি ঘর থেকে বেরিয়ে বারান্দা বয়ে নেমে এলাম খাবারের ঘরে। রাত্রেবেলা তো প্রচুর আয়োজন করা হয়েছে। সরু চালের ভাত, মাছের ঝোল আর ভাজা ভুজি, তার সাথে চাটনি, পাঁপড়, একটা তরকারি। পরিতৃপ্তির সাথে রাতের খাবার খেয়ে উঠে এলাম নিজের শোয়ার ঘরে। এসে শুয়ে পড়তেই চোখ বুজে এলো। রাত তখন কত জানি না। হঠাৎ অস্বস্তি হতে ঘুম ভেঙে গেল। মনে হলো গোটা ঘরে আঁশটে গন্ধ ছড়িয়ে আছে। এমন সময় পায়ের শব্দ শুনতে পেলাম। ঘুঙুরের শব্দ বলেই মনে হলো। কেউ যেন বারান্দা থেকে নিচে নামছে। আমি চুপিসারে দরজা খুললাম। ধীরে ধীরে বাইরে বেরিয়ে সেই শব্দ অনুসরণ করতে লাগলাম। শব্দ অনুসরণ করতে করতে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে এক সরু পথ দেখতে পেলাম। সেদিন ছিল কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আর একটা পায়ের শব্দ পেছন পেছন আসছে শুনে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। দেখলাম দীর্ঘকায় এক ব্যক্তি হাতে লাল কাপড়ে ঢাকা একটা পাথরের খণ্ড নিয়ে সেই পথ বেয়ে চলে যাচ্ছে। আমি নিঃস্বরে তাকে অনুসরণ করতে লাগলাম। একটা সময় অনুসরণ করতে করতে জলাশয়ের পাশে উপস্থিত হলাম। দেখলাম এক আলো হালকাভাবে পথের উপর পড়েছে। সেই আলো একটা বন্ধ কুটির থেকে আসছে। ধীরে ধীরে সেই কুটিরের সামনে উপস্থিত হলাম। দেখি একটা ফাঁক রয়েছে। সেই ফাঁক দিয়ে উঁকি মারতেই দেখি খুকুমণি আর কপটানন্দ শারীরিকভাবে ঘনিষ্ঠ। খুকুমণি অভিমান করে বলছে, আর কতদিন গো? আর কিছুদিন, তারপরেই অমাবস্যা। সেই অমাবস্যায় কুমারের শেষ দিন। আমি বুঝলাম ওরা কুমারকে মারবে, কিন্তু কেন? তখনই কপটানন্দ বলল, তোমাকে বলেছিলাম আমার সাথে পালিয়ে যেতে, কিন্তু তুমি তোমার পরিবারকে কষ্ট দিতে চাওনি, তাই কুমারকে বিয়ে করলে। কিন্তু কুমার ধরে ফেললো সব, তাই ওকে তিলে তিলে মৃত্যু শয্যায় ফেলে রাখলাম। এবার অমাবস্যা যক্ষিণী পুজো করে সেই পিশাচ সিদ্ধ হব, যা এতদিন হতে পারিনি। এবার এবার সব খেলা বদলে দেবে এই কপটানন্দ। আমি বুঝলাম এরা কালো বিদ্যাতে সিদ্ধ হতে চায়। আমি নিঃস্বরে দেখতে থাকলাম ওদের ক্রিয়া। তারপর চুপি সারে ধীরে ধীরে জমিদার বাড়িতে ফিরে এলাম। মনে উথাল পাথাল প্রশ্ন, কেন, কিভাবে এগুলো হচ্ছে? ভাবতে ভাবতে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো চেঁচামেচির স্বরে। কেউ যেন কাঁদছে। নিচে নেমে দেখি বীরেন্দ্র প্রতাপ মুখ চুন করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করতেই বললেন, কাল রাতে কেউ যেন আমার এক প্রজা নিবারণের ছেলেকে রক্ত শুষে মেরে দিয়েছে। ছেলেটি 7 মাসের ছেলে। আমার মাথায় তখন কালী কপটানন্দের কথা এসেছে। মনে হলো এর জন্য কালী কপটানন্দই দায়ী। কিন্তু কপটানন্দকে আমি দেখতে পেলাম না কোথাও। নিবারণ তার ছেলেকে নিয়ে এলে বুঝতে পারলাম রক্ত পিশাচে রক্ত খেয়েছে। এই পিশাচ অত্যন্ত ভয়ঙ্কর হয়। এরা প্রচণ্ড রক্ত পিপাসু আর খুব শক্তিশালী হয়। যার প্রতি এরা দয়ালু তার প্রচণ্ড ক্ষমতা থাকে। আর একবার যক্ষিণীপ্রীত হলে তার আর চিন্তা হয় না। যক্ষিণী পুজো খুব শক্তিশালী সাধনার পুজো, কিন্তু এতটুকু ভুলচুক হওয়ার সম্ভাবনা হলে যক্ষিণী তৎক্ষণাৎ সেই পূজারীর প্রাণ ছিনিয়ে নেয়। এই পুজো করতে গেলে জীবন্ত উপবীত ধারণ করতে হয়।
কিশোরী বলল, এ উপবিত কি? আমি বললাম, জীবন্ত উপবিত। তারানাথ বলল, হ্যাঁ, জীবন্ত উপবিত। পরে বলছি এই উপবিত কি। এরপরে আমি কপটানন্দর দিকে নজর রাখতে শুরু করলাম। বীরেন্দ্র প্রতাপকে বললাম, মহামৃত্যুঞ্জয় কবচ বানিয়ে আমি কুমারকে পরিয়ে দেব। বীরেন্দ্র প্রতাপ বললেন, যা লাগে তাই দেব। আমি বললাম, আর কপটানন্দ আর আপনার পুত্রবধূ দুজনের সাথে সম্পর্ক ভালো রাখবে, কারণ যাতে ওরা বুঝতে না পারে ওদেরকে সন্দেহ করছি। এই বলে আমি রাতে যা যা দেখেছি এবং শুনেছি তা জানালাম। বীরেন্দ্র প্রতাপ প্রচণ্ড রাগে উন্মত্ত হয়ে গেলেন। আমি তাকে শান্ত হয়ে বসতে বললাম। ওরা পিশাচ সিদ্ধ হতে চায়, তাই জীবন্ত উপবিত ওরা নেবে। গ্রামে কোনো গর্ভবতী মহিলা থাকলে তাকে আপনি আশ্রয় দেবেন। কেন? আপনি আশ্রয় দেবেন, এর বাইরে এখন কোনো কথা বলতে পারবো না। সেদিন রাতে আমি এক বিপদে পড়লাম। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর জন্য বিছানায় এপাশ ওপাশ করছি, এমন সময় এক আঁশটে গন্ধে গোটা ঘর ভরে উঠল। চোখ মেলে দেখি ঘরের বাতিটা নিভে গেছে, আর সেই গোটা ঘরে এক নিস্তব্ধ অন্ধকার। সেই অন্ধকার ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে। আমি নিশ্চুপ হয়ে দেখছি আর মনে মনে তারক ব্রহ্ম নাম করছি। মনে হলো সেই অন্ধকারটা যেন এক অবয়ব নিচ্ছে, আর গোটা ঘরে তীব্র আঁশটে গন্ধ ছড়িয়ে পড়ছে আরো। এমন সময় মনে হলো অবয়বটা আমার মুখের ওপারে এসে পড়েছে। আমি চোখ বন্ধ করে গাত্র বন্ধন করে তারক ব্রহ্ম নাম করছি। হঠাৎ মনে হলো সেই গন্ধটা পুনরায় তীব্র হতে শুরু করেছে। তারপর আমি সেই অঘরী বাবার গলা শুনতে পেলাম। তিনি শিবের নাম করছেন। আর কিছু মনে নেই। পরের দিন সকাল হতে দেখি আবারও কোনো এক প্রাণী তার জীবন হারিয়েছে। বুঝলাম বিপদ আরো তীব্র হবে, তাই মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে শুরু করলাম। অনেক বাধা উপস্থিত হলেও আমি মহাদেবকে স্মরণ করে মৃত্যুঞ্জয় কবচ তৈরি করলাম। এবার পঞ্চমী তিথিতে শুভ সময় দেখে কবচটা কুমারের হাতে পরিয়ে দিলাম। সেদিন থেকে খুকুমনি আর কুমারের ঘরে যেত না। এমনি করেই অমাবস্যা এসে গেল। আমরা কালী মন্দিরের দিকে রওনা হলাম। বীরেন্দ্র প্রতাপ আমার কথা শুনে গ্রামে দুজন গর্ভবতী মহিলাকে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু আমরা জানতাম না এর জন্য একজন মাকে হারাতে হবে। কপটানন্দ এর থেকেও বেশি চালাক। সে ছলে বলে কৌশলে একজন ধাত্রী ঠিক করেছিল। আমরা অমাবস্যার মা কালীর আরাধনা করার জন্য জোগাড় যন্ত্র করছি, এমন সময় একজনের প্রসব বেদনা উঠল। আমরা সেই ধাত্রীকে বললাম যে সেই প্রসূতির চিকিৎসা করতে। সে রাজি হলো। অমাবস্যার রাত, প্রচণ্ড বৃষ্টি, আর তার মধ্যে কালী পুজো। আমার পুজো শেষ হতেই সেই অঘরী বাবা যেন কোথা থেকে মাটি ফুঁড়ে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, অনর্থ হয়ে গেছে বেটা, সর্বনাশ হয়ে গেছে, তুই চল। বীরেন্দ্র প্রতাপকেও বললেন যাবার জন্য। গ্রামবাসীদের নিয়ে আমরা সবাই উঠে দাঁড়ালাম। সেই বৃষ্টিতেও কয়েকজন সাহসী গ্রামবাসী এসে আমাদের সাথে চলতে লাগলো। যে পথ জঙ্গলে গেছে তা দিয়ে আমরা চলতে লাগলাম। পথ সম্পূর্ণ কাদায় ভরা, তবুও শিবের নাম করতে করতে চললাম। গিয়ে দেখি যার ভয় করছিলাম সেইটাই হয়েছে। কপটানন্দ মনের আনন্দে সেই পাথর খণ্ডের উপর বসে পুজো করছে। যক্ষিণী পুজো। এই পুজোর জীবন্ত উপবিত তার বাঁ হাতে ধরা। আমার মনে পড়ল সেই গর্ভবতী মায়ের কথা। আজ তার প্রসব বেদনা উঠেছিল। খুকুমনি এক পাশে আর তার পাশে ধাত্রী দাঁড়িয়েছিল। আমরা একটা আড়ালে দাঁড়িয়ে আছি,
সময় বুঝে অঘরী বাবা আমাদের বললেন কি করতে হবে। এমন সময় কালী কপটানন্দ উঠে দাঁড়াল, তার হাতে জীবন্ত উপবীত। তখনই হঠাৎ অঘরী বাবা মন্ত্র জপ করতে করতে সেই যক্ষিণী কুণ্ডে কি একটা ফেললেন। কপটানন্দ তা দেখে রাগে জ্বলে উঠল। তার পুজোয় বিঘ্ন ঘটেছে, সে অভীষ্ট লাভ করতে পারেনি। সে তীব্র রাগের চোটে দিশাহীন হয়ে মৃত্যুবান মন্ত্র জপ করতে লাগলো। অঘরী বাবা আরো এক বিচিত্র মন্ত্র জপ করতে লাগলেন। দুই মন্ত্র একে অপরের শত্রু হিসাবে কাজ করতে লাগলো। সে কি তীব্র তাণ্ডব! পিশাচের হাহাকার, শেয়াল কুকুর ডাকছে, এমন এক রাত যেন শেষ হবার নয়। কপটানন্দের হাতে জীবন্ত উপবৃত এখন মৃত। কপটানন্দ হাহাকার করে উঠল, আর অঘরী বাবা বললেন, আমাদের এক্ষুনি এখান থেকে প্রস্থান করা উচিত। পালাতে পালাতে শুনতে পেলাম খুকুমণি আর কপটানন্দের তীব্র চিৎকার আর আর্তনাদ। বুঝলাম আজ তারা নরমেধ যজ্ঞ সমাপ্ত করতে পেরেছে নিজেদেরকে বলি দিয়ে। বাড়ি ফিরে অঘরী বাবা বললেন, ওরা যক্ষিণীকে নররক্ত দিয়ে পুজো দিত। সেই পুজো রক্ত দিয়ে পিশাচকে সন্তুষ্ট করতে অনেক মানুষের প্রাণ গিয়েছে। আমরা বললাম, কিন্তু এখানের মানুষ তো মারা যায়নি। বললেন, না, যায়নি। কারণ পাশের গ্রামে অনেক মানুষ এপারে আসতে প্রাণ হারিয়েছে, তার খবর এই গ্রাম অব্দি আসেনি। আমরা চুপ রইলাম। রাত শেষ হলে ধীরে ধীরে কুমারের অবস্থা একটু করে ভালোর দিকে এগোলো। অঘরী বাবা তাকে একটা রুদ্রাক্ষ দিয়ে চলে গেলেন। জীবন্ত উপবীত কি? তারানাথ বলল, 6 মাসের গর্ভবতী মহিলার নাড়ি সমেত ভ্রূণ, যা সম্পূর্ণ জীবিত। এই অবস্থায় তা ধারণ করে যক্ষিণী পুজো করলে সমস্ত পিশাচ সিদ্ধ হওয়া যায়। আমি আর কিশোরী একসাথে বললাম, ছি। তারানাথ বলল, সেই অঘরী বাবা না এলে আমিও বাঁচতে পারতাম না। কেন? আপনি কেন বাঁচতে পারতেন না? আপনি তো পুজো সম্পন্ন করে ফেলেছিলেন। কারণ পর মুহূর্তে আমি ওই অঘরী বাবার কাছ থেকে জানতে পেরেছিলাম সেই দিন রাতে যজ্ঞের আগুনে তিনি যে বস্তুটি ছুঁড়ে দিয়েছিলেন সেটি আসলে মন্ত্রপুত একটি রুদ্রাক্ষ, যার প্রভাবে কপটানন্দের যজ্ঞ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। কিন্তু যদি তা না হতো তাহলে কপটানন্দ পিশাচ সিদ্ধ হওয়ার পর আমাকে এবং সমগ্র রায় পরিবারের কাউকে জীবিত রাখত না। সেই অর্থে আমি ওই অঘরী বাবার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর রক্ত চুষে প্রাণীদের কে হত্যা করছিল সেই ব্যাপারের সঙ্গে তো কপটানন্দের কোনো রকম যোগসূত্র ছিল না। কে বলল ছিল না? প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে কালী কপটানন্দই এই হীন কাজের সাথে যুক্ত ছিল। সে যক্ষিণীকে তুষ্ট করার জন্য কালা জাদুর মাধ্যমে রক্ত পিশাচকে জাগিয়ে তুলেছিল, আর সেই রক্ত পিশাচের সাহায্যেই সে সমস্ত প্রাণীর তাজা রক্ত নিয়ে এসে ভোগ দিত যক্ষিণীর কাছে। সবই বুঝলাম, কিন্তু একটা খটকা মনে থেকেই যাচ্ছে। ওই যে বুড়ো অঘরী বাবা ছিলেন, উনি ওরকমভাবে মাটি ফুঁড়ে কিভাবে উঠলেন? তোমাদের তো প্রথমেই বলেছিলাম উনি কোনো সাধারণ সাধু নন, উনি অতি উচ্চমানের একজন সাধক। কারণ যার পক্ষে শুধুমাত্র চেহারা দেখে ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব, তার কাছে এই রকম ক্ষমতা থাকা অস্বাভাবিক কিছু নয়। এই কথোপকথনের মধ্যেই বৃষ্টিপাত কমে এলো। আমি আর কিশোরী চলে এলাম।